আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা আমাদের বোর্ড বইয়ের যে অনুশীলনী মধ্যে যে এমসিকিউ প্রশ্নসমূহ থাকে আমরা সেই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব এবং অ্যান্সারগুলোর আমরা কারণসহ বিশ্লেষণ করব। তো তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখে ফেলি। আমাদের ফার্স্ট কোশ্চেন, বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী কত প্রকার? অ্যান্সারটা হচ্ছে দুই প্রকার। এখন দুই প্রকার কি কি বলতো? একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, যারা ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করবে, ক্যাথোড এবং অ্যানোডে চার্জমুক্ত হওয়ার মাধ্যমে যারা বিদ্যুৎ পরিবহন করবে। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, এখানে আমরা একটা ব্যাটারি দেখতে পাচ্ছি। ব্যাটারির পজিটিভ প্রান্তে রয়েছে নিকেল, মানে অ্যানোড হিসেবে কাজ করবে, আর লোহা কাজ করবে ক্যাথোড হিসেবে। তো এই জায়গাতে দেখো কি বলতেছে, যে উপরের প্রক্রিয়ায় লোহার কি হয় বলতো? লোহার বলতেছে পরিমাণ বৃদ্ধি করে, ক্ষয়রোধ করে, দৃঢ়তা বৃদ্ধি করে, বিশুদ্ধতা বৃদ্ধি করে। অ্যান্সার হবে ক্ষয়রোধ করে। মূলত এই চিত্রটা কার? এই চিত্রটা মূলত ইলেকট্রোপ্লেটিং এর চিত্র। ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে আমরা কি করি? একটা ধাতুর উপর আর একটা ধাতুর প্রলেপ দিই। সো লোহার উপরে অন্য একটা ধাতুর প্রলেপ দিলে লোহা কি হবে না? মরিচা পড়বে না। সো লোহায় মরিচা পড়বে না, এটা লোহাকে কি করতেছে? ক্ষয়রোধ করতেছে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। আচ্ছা, 3 নাম্বার দেখো। 3 নাম্বার প্রশ্নে বলতেছে যে উপরের চিত্রে নিকেল ক্ষয়প্রাপ্ত হয়। আচ্ছা, নিকেল যেহেতু অ্যানোড হিসেবে কাজ করে, তার নিকেল ক্ষয়প্রাপ্ত হবে, এটা সত্য। 2 নাম্বার, এফি অ্যানোড হিসেবে কাজ করে। অবশ্যই না, যেহেতু আমি বলছি নিকেল অ্যানোড হিসেবে কাজ করে, তার মানে এফি কখনোই অ্যানোড হিসেবে কাজ করবে না। আর ইলেকট্রন আদান প্রদান ঘটে। ইয়েস, নিকেল মানে অ্যানোড দণ্ডে কি হবে? জারণ বিক্রিয়া হবে, তার মানে ইলেকট্রন ত্যাগ হবে। আর এই এফি দণ্ডে ক্যাথোড বিক্রিয়া হবে, তার মানে সেখানে কি হবে? বিজারণ হবে। তাহলে জারণ বিজারণ মানে তো ইলেকট্রন আদান প্রদান। সো জারণ বিজারণ বিক্রিয়া এখানে হতে পারে। সো 1 এবং 3 সঠিক। আচ্ছা, 1 ও 3 যদি সঠিক হয়, তার মানে এটা সঠিক অ্যান্সার কত হবে? এটা সঠিক অ্যান্সারটা হবে গ নাম্বার। সঠিক অ্যান্সারটি হবে গ নাম্বার। 4 নাম্বার প্রশ্নে যাচ্ছি, দেখো কি বলতেছে, যে ড্রাই সেলে কোনটি জারক হিসেবে কাজ করে? ড্রাই সেলে জারক হিসেবে কাজ করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। কিভাবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড জারক হিসেবে কাজ করে? দেখো, ম্যাঙ্গানিজের জারণ মান কত? +4। আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পরিবর্তিত হয়ে কি হয়? Mn2O3, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হয় +3। সো +4 থেকে +3 হচ্ছে ইলেকট্রন সে গ্রহণ করছে না, তার পজিটিভ চার্জের মান কমে যাচ্ছে, ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে, বিদায় এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড জারক হিসেবে কাজ করে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। আচ্ছা, এবারে আসো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। আচ্ছা, কি বলছে দেখো। ওকে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে? ইলেকট্রোপ্লেটিং। আমরা জানি যে একটা ধাতুর উপরে আর একটা ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। আচ্ছা, নেক্সট কোশ্চেন, যে নিউক্লিয় বিক্রিয়ায় সবসময় নিউক্লিয়াসকে আঘাত করা হয় সাধারণত কোনটি দ্বারা? নিউক্লিয় বিক্রিয়ায় নিউক্লিয়াসকে আঘাত করা হয় নিউট্রন করা, এবং সেই নিউট্রনটা কিন্তু শুধু নিউট্রন না, উচ্চ গতি সম্পন্ন, মানে এটা গতিশীল হতে হবে। উচ্চ গতি সম্পন্ন নিউট্রন কণা দ্বারা আমরা কি করি? এটাকে আঘাত করি। সো এখানে আমার সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলতেছে, যে প্লাটিনাম তড়িৎদ্বার যদি আমরা ব্যবহার করি, সেই প্লাটিনাম তড়িৎদ্বারের সাপেক্ষে আমরা কি করব? সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ। সো সোডিয়াম ক্লোরাইডকে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নকে আমরা বিভক্ত করতে পারি, এবং জলীয় দ্রবণ মানে কি? এখানে পানি আছে, তো পানিকে দুই ভাগে ভাগ করো, কি পাবা? H+, আর এখান থেকে কি পাবা? OH-। পানিকে দুই ভাগে ভাগ করলে H+ এবং OH-। ওকে, জলীয় দ্রবণে কি উৎপন্ন হবে? সো ফলো করো। ফার্স্টে এই যে ক্লোরিন, এখানে ক্লোরিন চার্জ মুক্ত হবে, এখানে হাইড্রোজেন চার্জ মুক্ত হবে। সো ক্লোরিন এবং হাইড্রোজেন তাহলে এরা চার্জ মুক্ত হয়ে যাবে অ্যানোড এবং ক্যাথোডে গিয়ে। ক্লোরিন উৎপন্ন করবে ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস, মানে হাইড্রোজেন আয়ন। আর বাকি যে সোডিয়াম আর হাইড্রোক্সিল মূলক আছে, এরা উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো তিনটাই কিন্তু সত্য হচ্ছে। আমার অ্যানোডের জারণ বিক্রিয়ায় উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস, ক্যাথোডের বিজারণ বিক্রিয়ায় উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস। আর যেই সকল আয়ন চার্জ মুক্ত হতে পারবে না, কে? সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এরা পরস্পর মিলিত হয়ে উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে কি আমার তিনটা অপশনই আমি সঠিক পাচ্ছি, ক, খ এবং গ, তিনটা অপশনই সঠিক। তার মানে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার।
আচ্ছা, এখানে প্লাটিনাম তড়িৎদ্বরের কথা না বলে যদি মার্কারির কথা বলতো তখন কিন্তু আমার সিনারিওটা পাল্টে যেত, তখন আমার এই সকল উপাদান আমি পেতাম না। সো আমাকে অবশ্যই ফলো করতে হবে আমি কোন তড়িৎদ্বার ব্যবহার করছি। তো 7 এর সঠিক অ্যান্সারটি পাচ্ছি আমরা ঘ নাম্বার, 7 এর সঠিক অ্যান্সারটি পাচ্ছি আমরা ঘ নাম্বার। ওকে, তো তাহলে আমরা আমাদের এই বইয়ের যত প্রকার সৃজনশীল প্রশ্ন ছিল আমরা সমস্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করে ফেললাম। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু পার্ট প্রপারলি বুঝতে পেরেছো। সো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।